হ্যালো আমার ছোট্ট সোনা দুষ্টু মিষ্টি বন্ধুরা ও তাদের অভিভাবকেরা সকলে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমরা বাংলা ব্যাকরণের দু চারটি কথা আলোচনা করব, কারণ সেকেন্ড সামেটিভ পরীক্ষা কিন্তু আর কিছুদিন পরেই। তো সুতরাং ব্যাকরণ যদি আমরা না পড়ি তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে যাব। এবার তোমরা বলবে ব্যাকরণ পড়ার যৌক্তিকতা কোথায়? যৌক্তিকতা এখানেই, কারণ বিজ্ঞানের যদি তুমি খুঁটিনাটি না জানো, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা যেমন তুমি করতে পারবে না, এক্স্যাক্টলি সেইভাবে যদি আমরা সাহিত্যের ব্যাকরণ না জানি, সেটা ইংরেজির ক্ষেত্রেও গ্রামার যদি না জানি, তাহলে কিন্তু যথোপযুক্ত সাহিত্য সৃষ্টি হবে না, তোমার লেখাতেও অনেক ধরনের বাধা আসবে। আজকে আমরা কথা বলবো ধ্বনি নিয়ে। মানে ধ্বনি জিনিসটা কি? ধরো গরু ডাকছে হাম্বা, কুকুর ভৌ ভৌ, আমাদের যে কোকিল আমরা মাঝে মধ্যে বসন্তকালে আওয়াজ শুনি কু কু, এগুলো কি? এগুলো শব্দ? এগুলো বর্ণ? না, এগুলো ধ্বনি। আবার ধরো দুর্গাপুজোর সময় যে জোরে জোরে ঢাক বাজছে কিংবা কাঁসর ঘন্টা বাজছে, সেগুলোও ধ্বনি। এবার এই ধ্বনিকে আমরা যখন বর্ণে ফেলছি তখন সেটা শব্দ হয়ে আমাদের কানে ধরা দিচ্ছে। এখন ঘন্টার আওয়াজকে বা স্কুলে যখন ছুটি হয় তখন যে ঢং ঢং করে আওয়াজ হয়, সেটাকে যদি আমরা ঢং ঢং না বলে ঘং ঘং কিংবা ঝনঝন বলতাম, তাহলে হতো ওটাই হতো। কিন্তু যখন যেভাবে এটি তৈরি হয়ে এসেছে, আমরা তখন সেটাকে সেভাবেই বলবো। যারা গান করে বা গান শিখছে তারা দেখবে যে হারমোনিয়াম যখন তুমি বাজাচ্ছ তখন যে ব্লো করছো, তুমি হাওয়া ভরছো, সে তারপরে তাকে চিপছো এবং শুধু চেপা না, তার আসা যাওয়া এইভাবে তাকে ফ্লো করাচ্ছ, ব্লো করাচ্ছ, এবং তারপরে তুমি রিডে যখন হাত রাখছো সেখান থেকে বিভিন্ন তরঙ্গের আওয়াজ বের হচ্ছে। ধ্বনি উচ্চারণ করতে গেলে আমাদের এই যে বাকযন্ত্রটি রয়েছে, এই সম্পূর্ণ অংশটি, ইভেন ফুসফুস, সেখান থেকে আমরা কিন্তু এই গোটা কথাটা বলতে পারছি। আমরা হাওয়া নিচ্ছি, আমরা নাকের সাহায্যে শ্বাস নিচ্ছি, প্রশ্বাস, সেটি গিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে গলার এই ভোকাল কর্ডে আসছে, সেখান থেকে দাঁত, মুখ, তালু, জিহ্বা, ঠোঁট, এই সমস্ত চড়াই উতরাইগুলোকে পার করে সে যখন বাইরে বেরোচ্ছে তখন সেই ধ্বনিটা বর্ণ হচ্ছে, এবং বর্ণটাকে আমরা যখন সাজিয়ে গুছিয়ে লোকের সামনে উপস্থাপন করছি সেটা হচ্ছে শব্দ। যেমন আমি ভালো আছি, তুমি কেমন আছো? এবার এখানে দেখো আ, মি, হ্রস্বইকার, ভালো ভয়াকার, লয়কার, আছি, আ, ছি, এই যে শব্দগুলো, এবং এর জন্য তো তোমাকে বিভিন্নভাবে মুখের ভিতর নাড়াচাড়া করতে হয়েছে, জিভ, ঠোঁট, তালু, এই যে উপরে যে টাগরা, গলার এখানে, ফুসফুসে। তো এই বিষয়গুলোকে যদি আমরা একবার বুঝে নিই তাহলে কিন্তু একদমই সহজ। এখানে দেখো তোমাদের যে বইটি রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে বইটি রয়েছে, এবং এটা কিন্তু আমি বলবো যারা আমরা ইংরেজি মাধ্যমে পড়াশুনো করছি তাদেরও সেমই বই, একটু এপাশ ওপাশ আছে কিন্তু বইটা কিন্তু সেম, অর্থাৎ ব্যাকরণটা সেমই। তো সুতরাং এটা দুজনের ক্ষেত্রেই উপকার হবে, এপাশেও ওপাশেও, দুই মাধ্যমের ক্ষেত্রেই। তো এখানে কি বলছে? ফুসফুস, স্বরযন্ত্র, তালু, জিহ্বা, ওষ্ঠ, নাসিকা, হ্যাঁ অবশ্যই নাক, কারণ যেগুলো ধরো সানুনাসিক শব্দ, যেরকম চন্দ্রবিন্দু, অনুস্বার, বিসর্গ, এগুলো তো সানুনাসিক শব্দ। এবং কিছু আছে প্লুতস্বর, যেমন হারে রে 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 রে, এই রে রে, বা আমাদের জনগণ মনয়ধি যে জাতীয় সঙ্গীত রয়েছে, জয় হে জয় হে জয় হে, যে হে শব্দটা, এটা প্লুতস্বর। এবার এটাকে যদি তোমাকে ডিটেলসে বলতে হয় তাহলে কিন্তু অবশ্যই বই পড়তে হবে। আমি আজকে যেটা তোমাদের বোঝাবো সেটা হলো কিভাবে এই স্বর বা বর্ণ আমরা উচ্চারণ করব, ধ্বনি কিভাবে বর্ণ এবং শব্দে ট্রান্সফার হচ্ছে। সেটা বলতে গেলে কি বলতে হবে? প্রথমে আমরা জানি যে আমাদের দু ধরনের ধ্বনি আছে, একটা স্বরধ্বনি, একটা ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি কি? স্বরবর্ণ উচ্চারণ করার জন্য যে ধ্বনি ব্যবহৃত হয় সেটা হলো স্বরধ্বনি, আর ব্যঞ্জন বর্ণ উচ্চারণের জন্য যে ধ্বনি ব্যবহৃত হয় সেটা ব্যঞ্জন ধ্বনি। একদম সিম্পল। স্বরধ্বনি কি? অ, আ, রস্বই দীর্ঘই, রি, রস্যৌ দীর্ঘ, এ, ওই, ও, ও। যত সহজে বললাম তত সহজ কিন্তু নয়। এবারে দেখো এর উচ্চারণ স্থান অনুযায়ী স্বরধ্বনির নাম এইভাবে বইতে ভাগ করা আছে। আমি তোমাদের বুঝিয়ে দিই। অ, আ, এগুলো কি? এটা উচ্চারণ করতে গেলে আমার কোনখানে লাগছে? কণ্ঠ আর জিহ্বা মূল, মানে জিভ যেখানে গলার এখানে আটকানো আছে সেই জায়গাটায় গিয়ে লাগছে। আমরা কি বলছি? অ, আ, এখানে হাত দাও, এই শব্দটা তুমি বুঝছো। এটা সেই জন্য এর নাম হলো কণ্ঠস্বর। একটা জফলা আছে, শুধু কণ্ঠ না কিন্তু, কণ্ঠস্বর। এবার
হ্রস্ব ই, দীর্ঘ ই। এটা কি হলো? তালু আর জিহ্বা মধ্য। এই যে জিভ, তার যে মাঝখান, একটা হচ্ছে জিহ্বা মূল, এটা জিহ্বা অগ্র, এবারে মাঝখানটা হচ্ছে জিহ্বা মধ্য। যখন আমরা কি উচ্চারণ করছি? হ্রস্ব ই, দীর্ঘ ই। তুমি দেখো জিভটা এইভাবে হয়ে আছে, এই জায়গায় সেই বায়ুটা, শ্বাসবায়ুটা বাড়ি খাচ্ছে, ফলে এখান থেকে আওয়াজটা বেরোচ্ছে, তাই এর নাম তালব্য স্বর। তালু, এটা তালুতে গিয়ে বাড়ি খেয়ে জিভ এরকম হচ্ছে, জিভের এখানে বাড়ি খেয়ে টাগরাতে যাচ্ছে, তালুতে বাড়ি খাচ্ছে, ফলে এটি তালব্য স্বর। রি, রি এখন আমরা কিন্তু শুধুমাত্র ঋত্বিক আর ঋষি, এছাড়া আর রি আমাদের খুব একটা বেশি ব্যবহার হয় না। ধরো ঋষ্যশৃঙ্গ মুনি বা ঋষ্যশৃঙ্গ পাহাড়, ঋষ্যমুখ, এই জাতীয় শব্দ যখন আমরা বলছি তখন রি ব্যবহার হচ্ছে। লি তো নেই, ডবল রি বা ডবল লি এগুলো আর এখন আমাদের স্বরবর্ণের আওতাভুক্ত নয়, কিন্তু জেনে রাখা ভালো। এবারে আসি আমরা হ্রস্ব উ, দীর্ঘ উ। কিরকম হচ্ছে? ওষ্ঠ আর অধর। ওষ্ঠ কোনটা? এটা। অধর কোনটা? এটা। ওষ্ঠ, অধর। ঠিক আছে, আমরা কি উচ্চারণ করলাম? হ্রস্ব উ। মুখটা আমাদের যেরকম তোমরা সেলফি নেওয়ার জন্য যেরকম করো মুখ, পাউট, ঠিক সেরকম আসলো মুখটা। ঠিক সেরকমই দীর্ঘ, দীর্ঘ উ। দীর্ঘ, এটা বড় তো, হ্রস্ব মানে ছোট, হয় রফলা দন্তেশ্বয় বয়, দীর্ঘ দয় দীর্ঘে ঘয় রেফ, দীর্ঘ উ। সেটা এবার কি হলো? এই দুটো যেহেতু ওষ্ঠ আর অধরের মধ্যে উচ্চারণটা সীমিত থাকলো, ফলে এর কে বলা হচ্ছে ওষ্ঠ স্বর। বোঝা গেল? এখানেও একটা জফলা আছে। এ ওই, কণ্ঠ ও তালু কিভাবে উচ্চারণ হবে? এ ওই, কণ্ঠ আর তালু, কণ্ঠ আর এই তালুর মধ্যে এই যে জিভটা আমাদের আছে, জিভ কিন্তু সব সব সময়ই আছে যে কোনো উচ্চারণের ক্ষেত্রে। এই যে জিভ রয়েছে, জিভের মধ্যে হাওয়া বাড়ি খেয়ে কোথায় গেল? তালুতে, এই যে টাগরাতে, আমাদের উপর পোর্শন। মনে রাখতে হবে আমাদের কিন্তু এই পোর্শনটা নড়ে না। তোমরা খেয়াল করে দেখেছো কিনা, এটা কিন্তু নড়ে না আমাদের, আমাদের শুধু নিচ পোর্শন নড়ে কথা বলার সময় বা যেটাই আমরা বলি না কেন, উপরটা স্থির, নিচটা শুধু মুভ করছে, ফলে এই তালুর মধ্যে কিন্তু হাওয়া সব সময় বাড়ি খাচ্ছে। যদি আমাদের দুটোই মুভ করতো তাহলে কিভাবে হতো সেটা একবার নিজেরা মুখ ঠুক নাড়িয়ে একবার ভেবে নিও, যে কোনো মতেই কিন্তু তুমি কোনো একটা প্রপার শব্দ বা বর্ণ বা ধ্বনি বের করতে পারতে না। এটাকে কি বলছি? কণ্ঠ ও তালব্য স্বর। এবার ও ও, কণ্ঠ ও ওষ্ঠ, কণ্ঠ আর ওষ্ঠ, ও ও, এই মুখের এইভাবে আওয়াজ বের হচ্ছে, জিভের মধ্যে হাওয়া বাড়ি খেয়ে তালুতে গিয়ে লাগছে, ফলে এটাকে আমরা বলছি কণ্ঠস্থ স্বর। একটু কঠিন উচ্চারণ, তাই না? কণ্ঠস্থ স্বর অর্থাৎ কণ্ঠ এবং ওষ্ঠ মিলে যে শব্দটা হচ্ছে, দ্যাট ইজ কণ্ঠস্থ স্বর। তো সুতরাং একটু কঠিন তোমাদের কাছে মনে হলো, একবার একটু বাড়িতে যদি প্র্যাকটিস করে নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই। আজকে আমরা কি স্বরধ্বনি, তার উচ্চারণ স্থান এবং উচ্চারণ স্থান অনুযায়ী সেই স্বরধ্বনির নাম কি সেটা নিয়ে আলোচনা করব। খুব শিগগিরই ফিরবো ব্যঞ্জন ধ্বনি, তার উচ্চারণ স্থান এবং উচ্চারণের ফলে যে তাকে কি ভাবে তার আমরা ব্যাখ্যা করছি সেটা নিয়ে আমরা আলোচনা করব। ততক্ষণের জন্য এটাকে ফটাফট করে মুখস্থ করে ফেলো। আরও বেশি জানতে গেলে আমার প্রদীপ্রমা মহুয়া চ্যানেল সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই। সকলে ভালো থাকো, পড়া মুখস্থ করো কিন্তু। ধন্যবাদ।